আপনারা থাম্বনেলে দেখেছেন আমি লিখেছি হতভাগ্য গুগলিয়েলমো মার্কনি সাহেব এবং তার নিচে টাইটানিক জাহাজের একটা বর্ণনা আমি দিয়েছি। এখন একটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে দানা বেঁধেছে যে এই গুগলিয়েলমো মার্কনি সাহেব তিনি তো একজন ইতালিয়ান পদার্থবিদ এবং ইঞ্জিনিয়ার, যিনি 1895 সালে বেতার যন্ত্র আবিষ্কার করেছিলেন, ওয়্যারলেস রেডিও, যার জন্য তার নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। তাহলে এই মানুষটার সাথে এই ডুবে যাওয়া টাইটানিক জাহাজের সম্পর্কটা কোথায়? এ নিয়ে একটু আলোচনাটা আমি একটু পরে করছি। তার আগে মিনিট দুয়ের একটা গল্প আপনাদেরকে বলবো, একটু মন দিয়ে শুনবেন। এই অজানা গল্পটি আপনাদের কাছে যথেষ্ট পরিমাণে ইনফরমেটিভ হতে চলেছে। আসলে 1912 সালের 10ই এপ্রিল এই সদ্য তৈরি হওয়া বিশালাকৃতির টাইটানিক জাহাজটি সে তার প্রথম যাত্রা শুরু করে ইংল্যান্ডের একটি বন্দর সাউদাম্পটন। সেখান থেকে সে তার প্রথম যাত্রা শুরু করে এবং তার গন্তব্যস্থল হচ্ছে নিউ ইয়র্ক সিটি। তবে সে প্রথমে যাত্রা শুরু করে ফ্রান্সের একটি বন্দরে, তারপরে আয়ারল্যান্ডের একটি বন্দরে কিছু সময়ের জন্য থেমেছিল, কারণ সেখান থেকে কিছু যাত্রী ওই টাইটানিক জাহাজে উঠবার ছিল। এবং এভাবে সে যখন 4162 কিলোমিটার অ্যাপ্রক্স সে অতিক্রম করে এবং সে উপনীত হয় নর্থ আটলান্টিক মহাসাগরে। এবং দুর্ভাগ্যজনকভাবে একটি আইসবার্গ বা হিমশৈলের সাথে ধাক্কা লেগে সেই জাহাজটির মধ্যে বিপুল পরিমাণে জল ঢুকতে থাকে এবং শেষ রক্ষা হয়নি, জাহাজটি ডুবে যায়। এখন প্রশ্ন হচ্ছে, মার্কনি সাহেবের যে গল্পটা, এখান থেকে একটু হলেও আপনারা রিলেট করতে পারবেন। আসলে আপনারা জানেন, আমি বলেছি ইতিপূর্বে, যে 1895 সালে মার্কনি সাহেব ওয়্যারলেস রেডিও আবিষ্কার করেছিলেন, বেতার যন্ত্র, এবং সেটা নেভিগেশনে তার ইমপ্লিমেন্ট অলরেডি শুরু হয়ে গেছিল। অর্থাৎ জাহাজে কোনো দুর্ঘটনা হলে বা জাহাজ কোনো বিপদের সম্মুখীন হলে, তার হেল্পের প্রয়োজন হলে সেই বেতার যন্ত্রের মধ্যে দিয়ে সে বার্তা প্রেরণ করতে পারত, আশেপাশে থাকা কোনো জাহাজ তার বিপদে ছুটে আসবে। তো এই জাহাজটা যখন এই বিপদের সম্মুখীন হলো এবং জাহাজের যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল বা জাহাজের ক্যাপ্টেন, তারা যখন বুঝতে পারলেন আসলে যে পরিমাণে জল জাহাজটির মধ্যে ঢুকছে এবং কয়েকটা পাম্প চালিয়েও সেই জল অ্যাকচুয়ালি সেচে বের করা যাচ্ছে না, সেই নল চৌবাচ্চার অঙ্কের মতন তারা অঙ্ক কষে দেখলেন আসলে আমরা এই জল ঠেকাতে পারবো না। তখন ওই মার্কনি সাহেবের যে বেতার যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন, সেই বেতার যন্ত্রের মধ্যে দিয়েই একটা বিপদ সংকেত হিসাবে SOS, অর্থাৎ শর্ট ফর্মে লিখে পাঠানো একটা বার্তা, যার ফুল ফর্ম হচ্ছে সেভ আওয়ার সোলস, সেটা এটা প্রেরণ করেন ওই জাহাজের ক্যাপ্টেন। এবং আশেপাশে থাকা যে জাহাজগুলো, তাদের কাছে যেন বার্তাটা পৌঁছায় এবং তারা যেন এই টাইটানিকের এই বিপদের সময় এসে যাত্রীগুলোকে উদ্ধার করতে পারবে, এটা ছিল উদ্দেশ্য। তো সৌভাগ্যবশত প্রায় টাইটানিকটা যেখানে ডুবছিল তখনও ডোবেনি, সেখান থেকে 4.5 ঘন্টার পথ, অর্থাৎ একটা জাহাজ আমেরিকার দিকে যাচ্ছে আর সেই জাহাজটা লন্ডনের দিকে ফিরছিল। সেই জাহাজের ক্যাপ্টেন কিন্তু এই সংবাদটা রিসিভ করেন এবং তিনি কিন্তু সময় একটা সেকেন্ডের জন্য তিনি কিন্তু অপেক্ষা করেননি। তিনি তৎক্ষণাৎ তিনি আদেশ জারি করেন যে জাহাজটাকে ঘুরিয়ে নিতে, কারণ টাইটানিক থেকে একটা বিপদ সংকেত এসছে, তাদেরকে উদ্ধার কার্যে যেতে হবে। তখন ঘড়িতে 2:20, অর্থাৎ 15ই এপ্রিল, হ্যাঁ, মধ্যরাত গড়িয়ে 2:20 বাজে, মানে 2:20 AM তারা যাত্রা শুরু করে। এবং সেই জাহাজের যিনি ক্যাপ্টেন, তিনি অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে দেখলেন 190 কিলোমিটারের কাছাকাছি পথ তাকে পৌঁছাতে হলে প্রায় 4.5 ঘন্টা সময় লেগে যাবে। তবুও তিনি কিন্তু ছুটলেন সেদিকে এবং তিনি আসলে তার যত ক্রু মেম্বার ছিলেন, সেই জাহাজের যারা সদস্য ছিলেন, তাদেরকে বললেন যে এই যে বিশাল ঠান্ডা, যেখানে জল বরফে পরিণত হচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে আসলে যাত্রীগুলোকে যখন উদ্ধার করবে তখন তাদের কী সমস্ত ইকুইপমেন্টের প্রয়োজন হতে পারে, তাদের কাছে কী কী আছে সেগুলো মোটামুটি তারা প্রস্তুত করতে শুরু করলেন। চা, কফি, গরম জিনিসের ভীষণ প্রয়োজন হতে পারে, তারা সেগুলো কতটা আছে সেগুলো মোটামুটি দেখতে থাকলেন এবং ছুটতে থাকলেন। 4.5 ঘন্টার পথ অতিক্রম করে RMS কার্পেথিয়া, যে জাহাজটি উদ্ধারের জন্য আসছিল, তার নাম RMS কার্পেথিয়া, সে যখন ঘটনাস্থলে এসে উপস্থিত হলো, ওই বিশাল আকৃতির টাইটানিক জাহাজটির কিন্তু তারা মোটামুটি চিহ্ন পর্যন্ত খুঁজে পায়নি। অর্থাৎ ওই 882 ফুট লম্বা, 92 ফুট চওড়া ও 175 ফিট উচ্চতা বিশিষ্ট এই বিশাল জাহাজটি কিন্তু লেশমাত্র তারা খুঁজে পায়নি।
আসলে সে তলিয়ে গিয়েছিল ততক্ষণে। তবে ওই জাহাজটি ডুবে যাওয়ার পূর্বে তার যতগুলো লাইফ বোট ছিল, সেই লাইফ বোর্ডে কিছু যাত্রীকে তারা সুরক্ষিত নামিয়ে দিতে পেরেছিল, এবং সেই যাত্রীগুলোর মধ্যে অধিকাংশ বৃদ্ধ বৃদ্ধা, শিশু, মহিলা তারা ছিলেন। কারণ জাহাজের একটা নিয়ম আছে, জাহাজ বিপদে পড়লে প্রথমে কিন্তু এই মানুষগুলোকে সেফলি লাইফ বোট দিতে হবে, এদেরকেই আগে প্রোভাইড করা হয়, তারপরে বাকিটা পাবে আর কি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বিক্ষিপ্ত অবস্থায় লাইফ বোর্ডে 706 জনা মানুষকে পাওয়া গেছিল এবং অক্ষত অবস্থায়, তাদের অবস্থা খুব করুণ ছিল। এই বিভৎস ঠান্ডায় যেখানে সমুদ্রের জল বরফে পরিণত হচ্ছে, সেখানে সেই মানুষগুলো কী পরিস্থিতি হয়েছে এই 4.5 ঘন্টায় কল্পনা করুন। তবুও মানুষগুলো বেঁচে ছিল। তবে ওই জাহাজে 2243 জনা যাত্রী এবং জাহাজের যারা ক্রু মেম্বার মিলিয়ে 2243 জনা মানুষ ছিল। তার মধ্যে 1500 জনা যাত্রী এবং বাকিরা হচ্ছে জাহাজের স্টাফ। এই 706 জনা যাত্রী বাদে বাকি মানুষগুলোকে কিন্তু আর বাঁচানো সম্ভব হয়নি। এখন এই হতভাগ্য মার্কনি সাহেব, এই কথাটা বলার কারণ হচ্ছে, দেখুন এই মার্কনি সাহেবের মতো এত বড় একজন বিশাল মানুষকে হতভাগ্য আমি বলছি না, মার্কনি সাহেব নিজে বলেছেন। তিনি একটি সায়েন্স গ্যাদারিংয়ে, এই ঘটনা ঘটবার পর তিনি একটি সায়েন্স গ্যাদারিংয়ে আসলে গিয়ে একটা কথা বলতে বলতে খুব আবেগঘন হয়ে বলেছিলেন যে মার্কনি সাহেব আসলে হতভাগ্য। তার কারণ তার এই বেতার যন্ত্র থাকা আবিষ্কারের পরেও, বার্তা প্রেরণ করার পরেও এতগুলো মানুষের প্রাণ বাঁচানো গেল না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, না না সেটা কেন, জাহাজটা 4.5 ঘন্টা পথ অতিক্রম করে এলো ছুটে, সে তো আসবে এতখানি পথ অতিক্রম করে, তারপরে না বাঁচাবে মানুষগুলোকে। আসলে এর পিছনে একটা কাহিনী আছে ছোট্ট। এই যে RMS কার্পেথিয়া, সে তো ছিল 4.5 ঘন্টা দূরে, তার কোনো দোষ নেই, সে ক্যাপ্টেনকে হ্যাটস অফ। কিন্তু এই টাইটানিকটা যখন ক্ষতিগ্রস্ত হয় এবং তার ক্যাপ্টেন যখন এই বেতার যন্ত্রের মাধ্যম দিয়ে এই দুঃসংবাদটাকে বা এই বার্তাটাকে পাঠায় যে তাদের হেল্পের প্রয়োজন, একটা জাহাজ তো দূরে ছিল, তবে একটা জাহাজ খুব কাছে ছিল, মাত্র 1.5 ঘন্টা দূরে ছিল। সেই জাহাজটার নাম হচ্ছে SS ক্যালিফোর্নিয়া। কেমন, সেই জাহাজটার এই বেতার যন্ত্রের যে বার্তা সেটা শুনতে পায়নি। তার কারণ হচ্ছে, যার কানে এই বেতার যন্ত্র রিসিভের যে মেশিনটা থাকার কথা, তিনি তখন সেই মেশিনটাকে কান থেকে খুলে রেখেছিলেন এবং ঘুমিয়েছিলেন। আসলে ওই SS ক্যালিফোর্নিয়ার সকল ক্রু মেম্বাররা এই জাহাজটাকে অন হোল্ড রেখে তারা প্রত্যেকেই ঘুমোচ্ছিলেন। তবে নিয়ম হচ্ছে, ঘুমোলেও এই বেতার যন্ত্রটাকে কানে নিয়েই ঘুমোতে হবে, এটা নিয়ম। তাহলে ঘুমের মধ্যে দিয়েও যখন এই বেতার যন্ত্রের রেসপন্স তিনি কিন্তু বুঝতে পারতেন আসলে, কিন্তু চিন্তা করেননি। শুধু এখানেই শেষ নয়, এই জাহাজে মানে যখন টাইটানিকটা ডুবে যাচ্ছিল, এই বেতার যন্ত্রের মাধ্যম দিয়ে বিপদ সংকেত পাঠানো ছাড়াও ওই টাইটানিক জাহাজের ক্যাপ্টেন এবং তাদের যারা মেম্বার ছিলেন তারা কিন্তু আরেকটি কাজ করেছিলেন। তারা কিন্তু ওই রকেট বাজির মতন একটা আতশবাজি থাকে, যেগুলোকে প্রায় ছুড়ে দিলে উপর দিকে 2-3 কিলোমিটার উপরে গিয়ে তারা কিন্তু একটা বিশাল মানে আলোর স্পার্কিং করে, তারপরে সাদা ধোঁয়া বের হয়, যা 100-150 কিলোমিটার পর্যন্ত দূরে যারা জাহাজ রয়েছে তারা কিন্তু এটা দেখতে পায় এবং বুঝতে পারে যে কেউ একজন, কোনো একটা জাহাজ বিপদে আছে, সেখানে যেতে হবে ছুটে। আসলে এই SS ক্যালিফোর্নিয়া তারা সকলে ঘুমলেও একটি ছেলে ছিল যে শিক্ষানবিশ ছিল। কেমন, সে অ্যাপ্রেন্টিসশিপ করছিল ওই জাহাজে, মানে 14-15 বছরের ছেলেরা যারা জাহাজে অ্যাপ্রেন্টিসশিপ করে আগামীতে জাহাজে কাজ করবে বলে। তো সেই ছেলেটি কিন্তু ওই সাদা ধোঁয়া দেখতে পায় এবং তার ক্যাপ্টেনকে গিয়ে বলে যে অদূরে একটা সাদা ধোঁয়া দেখতে পাচ্ছি, হয়তো কোনো জাহাজ বিপদে পড়েছে। তারপরেও সেই যে জাহাজ, কেমন, সেই SS ক্যালিফোর্নিয়া, তার ক্যাপ্টেন বলছিল দেখা যাবে, সকাল হোক দেখা যাবে। তাই মার্কনি সাহেব খুব দুঃখ প্রকাশ করে এই কথাটাই বলছিলেন যে 1.5 ঘন্টা দূরে থাকা সত্ত্বেও এই জাহাজটা সেখানে পৌঁছাতে পারল না। কারণ এই দুর্ঘটনা ঘটার প্রায় 2.5 ঘন্টা বা 2 ঘন্টা 45 মিনিট পর্যন্ত ওই বিশাল আকৃতির জাহাজটি কিন্তু সমুদ্রের উপরে ভেসে ছিল। এই SS ক্যালিফোর্নিয়া সে যদি এবং তার ক্যাপ্টেন যদি একটু দায়িত্ব সহকারে
বা কর্তব্যপরায়ণ অবস্থায় সে যদি ছুটতো টাইটানিককে বাঁচানোর উদ্দেশ্যে, তাহলে কিন্তু সে 1.5 ঘন্টায় পৌঁছে যেত এবং তার হাতে আরও 1 ঘন্টা সময় থাকতো, সমস্ত মানুষগুলোকে বাঁচানো সম্ভব হতো। আসলে দেখুন, কত মানুষ, 1500-র উপরে মানুষ তারা অতলে হারিয়ে গেল আটলান্টিকের, এতগুলো প্রাণ চলে গেল। দেখুন, এই পৃথিবীতে বর্তমানে 803 কোটি মানুষ আমরা রয়েছি। তার মধ্যে 200 কোটি মানুষকে আমি বাদ দেব। তার কারণ হচ্ছে এই 200 কোটি মানুষ এরা হচ্ছে বিলো 14 ইয়ার্স, অর্থাৎ 14 বছরের নিচে। আর এই 14 বছরের নিচের ছেলেমেয়েগুলোকে আমরা ছোট বলেই মনে করি। এদের ডিসিশন মেকিংয়ের অথবা ভালো মন্দ বিচার করার ক্ষমতা নেই বলেই আমরা মনে করি, কারণ এরা অনেক ছোট। আর আমরা যারা 603 কোটি মানুষ রয়েছি, একটু ভালো করে ভেবে দেখবেন যে এই যে দুজন ক্যাপ্টেনের কথা আমরা আলোচনা করছিলাম, এসএস ক্যালিফোর্নিয়ার এবং কার্পেথিয়ার, যে দুজন ক্যাপ্টেন, আমরা খুব আশ্চর্যজনকভাবে কোনো না কোনো ক্যাপ্টেনের দলের সদস্য এই 603 কোটি মানুষ। আমরা কিছু মানুষ আছি যারা অ্যাকচুয়ালি কার্পেথিয়ার যে ক্যাপ্টেন, যিনি কোনো মানুষ যদি তার শরণাপন্ন হয়, কোনো মানুষ যদি তার সাহায্য প্রার্থী হয়, তাহলে তিনি কিচ্ছু চিন্তা না করে, কোনো কথা বিবেচনা না করে ছুটে যান সেই মানুষকে উপকার করবার জন্য। আমরা কিছু মানুষ আছি এই কার্পেথিয়ার যিনি ক্যাপ্টেন ছিলেন তার দলের, আর আমরা কিছু মানুষ আছি আসলে ওই এসএস ক্যালিফোর্নিয়ার ক্যাপ্টেনের মতন, যে আমরা অপেক্ষা করি যে কখন সকাল হবে, দেখা যাক কী হয়, যা হচ্ছে হোক, এরকম আর কি। তো আজকের এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি কী হওয়া উচিত, আপনারা বিদ্বজনেরা, গুণীজনেরা, আপনারা নিজেরাই ঠিক করে নেবেন আসলে এই গল্পের টাইটেলটা কী হওয়া উচিত। প্রত্যেকে ভালো থাকবেন। থ্যাংক ইউ।